হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি গাইড। তো আমরা স্টাডি গাইডে চলে এসেছি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতি দ্বিতীয় পর্বে। এই সিরিজটা পুরোপুরি বাংলায় হবে, চেষ্টা করবো আমরা পুরোটাই বাংলায় করতে। আর পুরো সমস্ত সাবজেক্ট অর্থাৎ মেশিন, পাওয়ার সিস্টেম আমরা পুরোটাই এটাখানে কভার করব। আর সবাইকে একটু বলবো, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটার পুরোটা দেখো, ঠিক আছে? তোমরা যারা দেখছো ভিডিওটা হয়তো পুরোটা দেখছো না, আমি বলবো পুরোটা দেখো। আমি এর মধ্যে বিভিন্ন রকম পরীক্ষায় প্রশ্ন এসেছে, এগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তা আলোচনাটা আমি বলবো পুরোটা দেখো, তাহলেই কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। আর যেটা আমি বলেছিলাম যে আমরা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিয়েছি কতগুলো ভিডিওর লিঙ্ক। সেটা কি? সেটা হচ্ছে তোমরা থিওরিটিক্যাল যেটা পড়ছো তার প্র্যাকটিক্যাল কিছু ভিডিও সেখানে পাবে, তো সেগুলো তোমরা সেখান থেকে দেখতে পারো। চলে আসি আমাদের দ্বিতীয় পর্বে আমরা প্রথম পর্বে যেগুলো পড়েছিলাম, কি পড়েছিলাম সেটা হচ্ছে ইএমএফ বা ইএমএফের তৈরি কীভাবে হয় বা ইএমএফ কোথায় থাকে তার ব্যাপারটা আমরা পড়েছিলাম। বা বিভব বৈষম্য, যেটাকে আমরা বলেছিলাম পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব বৈষম্য এবং তড়িৎচালক বল ইএমএফ, তার মধ্যে যে ডিফারেন্স, তড়িৎচালক বল কোথায় হয়, বিভব বৈষম্য কোথায় হয় এবং এদের মধ্যে পার্থক্য কী। তো তড়িৎচালক বলকে আমরা রাখতে পারলে তবেই বিভব বৈষম্য তৈরি হবে এবং তার মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রন ফ্লো হবে। এইটুকুনি আমরা করেছিলাম। এখন ফ্লো অফ ইলেকট্রন পর্যন্ত তো আমরা বুঝতে পারলাম। আশা করছি তোমাদের কোনো প্রশ্ন নেই। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে প্রশ্নগুলো তোমাদের জানাবে। আমরা দ্বিতীয় পার্টে চলে আসবি, ঠিক তার কন্টিনিউয়েশনে। পরিবাহীর যখন ইলেকট্রনকে ফ্লো করছে, ঠিক আছে, ইলেকট্রন যখন ফ্লো হচ্ছে তখন কী হবে? পরিবাহী বাধা দেবে। কাকে বাধা দেবে? ইলেকট্রনগুলোকে ফ্লো হওয়া থেকে বাধা দেবে। এই যে বাধা দিচ্ছে এটাকে আমরা বলছি পরিবাহীর রোধ, যাকে আমরা ইংরেজিতে বলছি কিন্তু রেজিস্ট্যান্স। এখন পরিবাহী রোধ কী বললাম, যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করতে গেলে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করবে সেটাই হচ্ছে রোধ, আর ইংলিশে তাকে আমরা বলি রেজিস্ট্যান্স। ইউনিট কি? ইউনিট এটা আমরা জানি কিন্তু ওহম। তাহলে আমি একটু লিখি, রেজিস্ট্যান্স, এটাকে বাংলায় বলছি রোধ, ইউনিট কি? ওহম। ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইউনিট হচ্ছে ওহম। আচ্ছা, এর একটা ডেফিনেশন আছে। ডেফিনেশনটা কি? যে কোনো পরিবাহীর বাধার বিরুদ্ধে 1 সেকেন্ডের জন্য 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করতে গেলে যদি 1 জুল কার্য করতে হয় তখন তাকে বলা হয় 1 ওহম। ঠিক আছে, এই সমস্ত ডেফিনেশনগুলো না মনে রাখলেও হয়। কোথা থেকে এলো আমি একটু বলে দিই। আমরা পড়েছিলাম I ইকুয়ালস টু dq বাই ডিটি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা কি? সেটা হচ্ছে v দ্যাট ইজ ইকুয়ালস টু dw বাই dq। ঠিক আছে, তো এই যে 1 কুলম্ব চালনা করতে গিয়ে 1 জুল কার্য করতে হবে, ঠিক আছে, সেই কনসেপ্টটা এখান থেকে এসেছিলো। এবং এই দুটোকে মাল্টিপ্লাই করে আমরা কি পেয়েছিলাম সেটা হচ্ছে পাওয়ার। একটু বলি, ডিকিউ বাই ডিটি দ্যাট ইজ মাল্টিপ্লাই বাই ডিডাব্লিউ বাই ডিকিউ। কাটাকুটি করে দ্বারা যাচ্ছে, অ্যাকচুয়ালি কাটাকুটি করা যায় না, ভেরি সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি পাওয়ার যেটা আমরা এসেছিলাম ডিডাব্লিউ বাই ডিটি, 1 জুল কার্যের একক। এছাড়া রোধের আন্তর্জাতিক রোধ, আন্তর্জাতিক ভোল্ট, আন্তর্জাতিক অ্যাম্পিয়ার, তার কিন্তু একটা ডেফিনেশন আছে, ঠিক আছে, কিন্তু এগুলো আমাদের পরীক্ষা প্রস্তুতি বা কনসেপ্টের জন্য প্রয়োজনীয়। আমরা এখানে আলোচনা করব দুটো জিনিস। এক হচ্ছে ইলেকট্রিক্যালের কনসেপ্ট নিয়ে, দ্বিতীয় আলোচনা করব প্রশ্নগুলো নিয়ে, যে কী ধরনের প্রশ্নগুলো বিগত বছরের পরীক্ষায় এসছে। আমি বহু প্রশ্নের সলভ করেছি বা কী টার্মে একটা কোশ্চেন সেটার তার কী প্যাটার্ন, এইটা আগে আমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে। একটা কোশ্চেন পেপারের কোশ্চেন সেটার যারা রয়েছেন, একজন বা একাধিকজন, তাদের মাথায় কী রয়েছে এইটা কিন্তু যদি আমরা আমাদের মাথায় নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে অসুবিধা হবে না, ঠিক আছে। এবার চলে আসি, এইখান থেকে আমরা যেটা নেক্সট যাব সেটা হচ্ছে ওহমস ল। ওহমস ল কী বলেছিল? ওহমস ল একেবারে একেবারে বইয়ের যে সংজ্ঞা সেটা কী ছিল? সেটা ছিল কোনো পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের যে মাত্রা, দ্যাট ইজ উহার দুই প্রান্তের বিভব বৈষম্যের সমানুপাতিক, তাই তো? তার মানে ওর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ রেজিস্ট্যান্স যার সিম্বল আমরা দেখেছিলাম, এটা তার একটা কারণ রয়েছে যে এটাই কেন সিম্বল হয়। দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল VA, যেটাকে আমরা বলেছিলাম VB, তাহলে দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য VA মাইনাস VB। রেজিস্ট্যান্স যদি I হয়, থ্রু কারেন্ট যদি I হয়, তার মানে কি বলছে?
যে যে VA মাইনাস VB ইজ প্রপোর্শনাল টু I। আমি আবার বলছি, পদার্থের ভৌত অবস্থা বা অন্যান্য ভৌত অবস্থা বা উষ্ণতা এগুলোকে যদি অপরিবর্তিত রাখা হয়, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের যে মাত্রা I, সেটা কার সঙ্গে সমানুপাতিক? বিভব বৈষম্যের সঙ্গে সমানুপাতিক। এখান থেকে আমরা একটা কনক্লুশন পেয়েছিলাম, সেটা VA মাইনাস VB ডিভাইডেড বাই I দ্যাট ইজ ইকুয়ালস টু R। এটাকে আমরা বলেছিলাম একটা কনস্ট্যান্ট, বা প্রথমে এটাকে বলতে পারি আর VA বাই VB ইকুয়ালস টু প্রপোর্শনাল সাইনটা তুলে দিলাম, তাহলে VA মাইনাস VB দ্যাট ইজ ইকুয়ালস টু I ইন্টু R। আইটা নিচে চলে এলো, সেটা দ্যাট ইজ এ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটার নামই হচ্ছে কি? রেজিস্ট্যান্স, অর্থাৎ যেটা বাধা দিচ্ছে। কাকে বাধা দিচ্ছে? পরিবাহীর ফ্লো অফ ইলেকট্রন, পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধাটা দিচ্ছে সেটাই হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন। তাহলে এটাকে নেক্সট স্টেপে লিখলে কী হবে? খুব সহজ করে V বাই I দ্যাট ইজ ইকুয়ালস টু R। এটাকে আমি অনেকভাবে লিখতে পারি। তাহলে V বাই I ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকবে কোথায়? তাহলে V বাই I মানে কি? রোধ। যদি বাংলায় বলি তাহলে কিন্তু দাঁড়াবে রোধ ইকুয়ালস টু কী দাঁড়াবে? বিভব বৈষম্য বাংলায় যদি বলি, বা পটেনশিয়াল ইংলিশে যদি বলি, বাংলা লেখা একেবারেই হয় না বলে এটা হচ্ছে। যাই হোক, তো অথবা এটাকে আমরা বলতে পারি V ইকুয়ালস টু IR, দ্য ফান্ডামেন্টাল ওহমস লকে অনেক ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, সেগুলো কিন্তু আমাদের অনেক অ্যাডভান্স পার্ট, আমরা যাচ্ছি না। আপাতত খুব সহজ পার্টে আমরা আসছি, খুব সহজ। তাহলে বিভব বৈষম্য দ্যাট ইজ ইকুয়ালস টু ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু I দ্যাট ইজ ইকুয়ালস টু মাল্টিপ্লাইড বাই দ্য রেজিস্ট্যান্স R। আচ্ছা, এই R রেজিস্ট্যান্স, এটার সাথে আমাদের কে যুক্ত আছে এটা আমরা দেখি। এইটা কার ওপর ডিপেন্ড করছে? রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে পদার্থের কিন্তু ধর্ম। রেজিস্ট্যান্স কি? পদার্থের ধর্ম, অর্থাৎ যে ধর্মের জন্য কোনো পদার্থ তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় বা যেতে দেয়, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এবার যদি খুব বেশি বাধা দেয় তাহলে খুব ভালো রেজিস্টার, আর যদি বাধা কম দেয় তখন সেটা কি আস্তে আস্তে হয়ে যায়? কন্ডাক্টেন্স। খুব ভালো কন্ডাক্টারের একটা এক্সাম্পল যদি আমি দিই, তাহলে কিন্তু খুব ভালো কন্ডাক্টারের এক্সাম্পল কিন্তু দাঁড়াবে সিলভার, খুব ভালো কন্ডাক্টারের এক্সাম্পল দাঁড়াবে কপার, খুব ভালো কন্ডাক্টারের এক্সাম্পল দাঁড়াবে অ্যালুমিনিয়াম। এরা হচ্ছে খুব ভালো পরিমাণে তড়িৎ প্রবাহকে কোনো কন্ডাক্টারের মধ্যে দিয়ে যেতে দেবে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক জায়গা। এখন রেজিস্ট্যান্স পদার্থের যে পরিবাহীর যে রোধ, সেটা কার ওপরে ডিপেন্ড করছে আমরা এটা একটু দেখে নিই, তারপর আসবো কন্ডাক্টেন্স বা রেজিস্ট্যান্সের ওপর। পরিবাহী রোধ কার ওপর ডিপেন্ড করছে? পরিবাহীর রোধ R ইজ প্রপোর্শনাল টু L, অর্থাৎ বাদবাকি সমস্ত কন্ডিশন, যেমন প্রস্থচ্ছেদ, উষ্ণতা, উপাদান, এগুলো বাদবাকি সমস্ত যখন স্থির থাকে, তখন একটা পদার্থের রেজিস্ট্যান্স ডিপেন্ড করে হচ্ছে লেন্থ ওপর। অর্থাৎ একই উষ্ণতায় একই প্রস্থচ্ছেদ রেখে একই উপাদান রেখে যদি আমি লেন্থটা বাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু রেজিস্ট্যান্স বাড়বে। আর কি হতে পারে? 2 নম্বর কন্ডিশন, আর কি হতে পারে? R ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু A। ইনভার্সলি প্রপোর্শনাল তার মানে কি? মানে একই দৈর্ঘ্য, উষ্ণতা বা উপাদান এগুলোকে এক রেখে আমরা যদি প্রস্থচ্ছেদের বাড়াই বা কমাই, তাহলে তার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে প্রস্থচ্ছেদ যদি বাড়াই তাহলে কি হবে? রেজিস্ট্যান্স কমবে, আর প্রস্থচ্ছেদ যদি কমাই রেজিস্ট্যান্স বাড়বে। অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, রোধ ততই কম হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর কার ওপর ডিপেন্ড করছে দেখে নিই? পদার্থের উপাদানের ওপর। অর্থাৎ অ্যালুমিনিয়ামের একরকম হবে, কপারের একরকম হবে, গোল্ডের একরকম হবে, সিলভারের একরকম হবে, কার্বনের একরকম হবে, বিভিন্ন ম্যাটেরিয়াল যেগুলো আমরা দেখেছি, কাঠের একরকম হবে। ঠিক আছে? তো প্রত্যেকটা ম্যাটেরিয়ালে কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক আছে, আসছি, এটাকে আমরা প্রপোর্শনাল টু। নেক্সট এটাকে আমরা বলি রো বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, আমি বলবো এটা নিয়ে। নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে টেম্পারেচারের উপরও কিন্তু নির্ভর করবে রেজিস্ট্যান্স, খুব ইম্পর্ট্যান্ট। পদার্থের উষ্ণতা ওপর কিন্তু নির্ভর করবে রেজিস্ট্যান্সের, অর্থাৎ উষ্ণতা বাড়লে বা কমবে রেজিস্ট্যান্স বাড়বে বা কমবে। এখন কিভাবে? কখনো বাড়বে কখনো কমবে, ঠিক আছে? সেটা হচ্ছে টেম্পারেচার কোএফিশিয়েন্টের উপর ডিপেন্ড করে। ওটা আমরা এই ভিডিওতে বলবো না, আমরা পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব।
তো এই তিনটেকে যদি আমি একসাথে করতে পারি তাহলে আর ইকুয়ালস টু রো এল বাই এ। এটা নিয়ে কিন্তু অনেক পরীক্ষায় অনেক ছোট ছোট অঙ্ক আসে, ঠিক আছে? অনেক পরীক্ষায় ছোট ছোট অঙ্ক আসে, যেমন পদার্থের এই রোধাঙ্ক, কাকে রোধাঙ্ক বলছি বা রেজিস্টিভিটি বলছি তাকে আমি অবশ্যই জানাচ্ছি। তাহলে রেজিস্টিভিটি দিয়ে দেবে, লেন্থ দিয়ে দেবে বা এরিয়া দিয়ে দেবে, এই চারটে এখানে টার্ম, তিনটে আননোন টার্ম দিয়ে দেবে, একটা নোন, মানে তিনটে নোন দিয়ে দেবে, একটা আননোন আমাকে বার করতে হবে, সেটা যে কোনো একটা হতে পারে, ঠিক আছে? এখন রেজিস্টিভিটিতে আমরা বললাম রো, তাহলে এই রোটা কী? এই রোটা যদি আমি একটু ফিজিক্যালি দেখাতে পারি, অ্যাকচুয়ালি একটা ঘনক, যদি একটা ঘনক আমি আঁকতে পারি, সেই ইউনিট, একটা ঘনকের ইউনিট যে কোনো দুটো বিপরীত প্রান্তের মধ্যে যে রেজিস্ট্যান্স, সেইটাকে বলি আমি হচ্ছে রোধাঙ্ক। যদি সহজ করে বলতে পারি, সহজ করে বললে হচ্ছে কোনো পদার্থের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের মানে ক্ষেত্রফলের সঙ্গে, এখানে দৈর্ঘ্য রয়েছে, প্রস্থচ্ছেদও রয়েছে, ঠিক আছে, এবং ইউনিট হবে, সবকটা ইউনিটই যদি হবে তখন তাকে আমরা বলছি রো। যেমন আমি বলি এখানে লেন্থ ইকুয়ালস টু 1, এরিয়া ইকুয়ালস টু 1, ঠিক আছে? তার মানে রো ইকুয়ালস টু, এখানে যদি 1 হয়, এখানে যদি 1 হতো, ঠিক আছে? তার জন্য এই ইউনিট লেন্থ এবং ইউনিট ব্রেথ এটা কোথায় পাবো? একমাত্র ঘনকে পাবো, আর তো কোথাও পাওয়া যায় না, যেখানে লেন্থ এরিয়া সব সমান, সেখানে রো ইকুয়ালস টু আর। অর্থাৎ ইউনিট কোনো ঘনকের কোনো দুটো বিপরীত প্রান্তের মধ্যে যে রেজিস্ট্যান্স, সেটাকে আমরা বলি রোধাঙ্ক। তাহলে আমরা লাস্ট যেটা পেলাম সেটা হচ্ছে আর ইকুয়ালস টু রো এল বাই এ। এবার রো এল বাই এ আমরা এখান থেকে লিখতেই পারি আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। রো ইকুয়ালস টু আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। কী করে পেলাম? এটাকে আমরা উপরে নিয়ে চলে গেলাম, এটাকে আমরা নিচে নিউমিনেটর নিয়ে চলে গেলাম। আমার মনে হয় না এটা খুব কঠিন জিনিস, খুব সহজ। তাহলে ইউনিটটা আমরা অ্যাকচুয়ালি বার করতে চাইছি। ইউনিট বার করতে যদি চাই তাহলে আর মানে কি? ওহম। আর এই ইউনিট ওহম অলরেডি আমরা পেয়েছি, রেজিস্ট্যান্সের ইউনিট, মানে পরিবাহীর রোধ। তাকে গুণ করব আমরা এরিয়া মানে লেন্থ ইন্টু লেন্থ, তাই তো? তাহলে স্কোয়ার অফ লেন্থ, অ্যাকচুয়ালি স্কোয়ার অফ লেন্থ স্কোয়ার অ্যাকচুয়ালি বাই লেন্থ। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে ওহম ইন্টু লেন্থ, ব্যাপারটা দাঁড়াচ্ছে ওহম ইন্টু লেন্থ। ওহম ইন্টু লেন্থ তার মানে ওহম ইন্টু কী হতে পারে? ওহম ইন্টু লেন্থ হতে পারে ওহম ইন্টু মিটার, অথবা হতে পারে ওহম ইন্টু সেন্টিমিটার, অথবা হতে পারে ওহম ইন্টু মিলিমিটার, ঠিক আছে? এখন রো এগুলো ইউনিট হতে পারে। এখন যেটা কমনলি ব্যবহার করা হয় তাকে, সেটা হচ্ছে ওহম মিটার বা ওহম সেন্টিমিটার, ঠিক আছে? ওহম মিটার বা ওহম সেন্টিমিটার। পদার্থের যে উপাদান তার উপরে নির্ভর করে কিন্তু রো ডিপেন্ড করে। অর্থাৎ সিলভারের যে রেজিস্টিভিটি, যেটা আমরা ইউনিট কি রেজিস্টিভিটি, তাই তো? রেজিস্টিভিটি এটা কিন্তু ডিপেন্ড করবে সিলভারের উপাদানের ওপর, কপারের উপাদানের ওপর বা অ্যালুমিনিয়ামের উপাদানের ওপর। হ্যাঁ, তা আমি নিয়ার অ্যাবাউট বলছি 1.62 ইন্টু 10⁻⁸, 1.6 বা 62 অ্যাপ্রক্সিমেটলি। খুব বলছি ম্যাটেরিয়ালের ওপর ভীষণভাবে ভ্যারি করবে। কপার এটা ভ্যারি করবে 1.72 ইন্টু 10⁻⁸ ওহম মিটার, অ্যালুমিনিয়াম 2.8 10⁻⁻⁸ ওহম মিটার। সাধারণত পরীক্ষায়, অনেক পরীক্ষায় এই এমসিকিউগুলো কিন্তু পাওয়া যাবে যে হোয়াট ইজ দ্য রেজিস্টিভিটি অফ কপার, রেজিস্টিভিটি অফ গোল্ড, রেজিস্টিভিটি অফ অ্যালুমিনিয়াম, রেজিস্টিভিটি অফ কার্বন, এটা পাওয়া যাবে। ঠিক পদার্থের যেমন রেজিস্টিভিটি রয়েছে, তাহলে ঠিক রেজিস্টিভিটির একটা অপোজিট একটা টার্ম রয়েছে। সেটা কি? সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি কন্ডাক্টিভিটি। যেমন রেজিস্টিভিটি, তার অপোজিট কি? তাহলে অপোজিট অফ রেজিস্টিভিটি তার সঙ্গে কন্ডাক্টিভিটি, অফকোর্স অপোজিট, ঠিক আছে? রেজিস্টিভিটির অপোজিট হচ্ছে কন্ডাক্টিভিটি। তার মানে রো ছিল, তাহলে 1/ρ আসবে। 1/ρ এখান থেকে কী পেয়েছিলাম? আর ইন্টু এ বাই এল। তাহলে এবার কী পাবো? এল ইন্টু আর বাই এ। তার মানে এই ক্ষেত্রে ইউনিটটা কী হবে? এই ক্ষেত্রে ইউনিটটা হবে 1/ওহম ইন্টু ওপরে লেন্থ, নিচে লেন্থের স্কোয়ার, ঠিক আছে?
নিচে লেন্থের স্কোয়ার, তাহলে ওহম ইন্টু লেন্থ, ইউনিটটা আসবে কি ওহম ইন্টু লেন্থ। আচ্ছা 1/ρ, 1/ρ এটাকে আমরা বলি হচ্ছে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি 1/ρ ইন্টু এন। আচ্ছা এবার একটু বলি, সেটা হচ্ছে রো জিনিসটা তো আমরা বললাম যে পদার্থের উষ্ণতা উপাদানের উপর নির্ভর করবে, একক লম্বা, একক চওড়া, একক উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ একটি ঘনকের যদি রোধ দুটি বিপরীত প্রান্তের মধ্যে যে রোধ সেটাকে আমরা বলি রোধাঙ্ক। তো রোধাঙ্ক দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এককের ওপর নির্ভর করে। ইউনিটটা বলেছিলাম যে ওহম মিটার বা ওহম সেন্টিমিটারে লেখা যেতে পারে, এই ইউনিটটা কি সে 1.62। তাহলে যদি কোনো বস্তুর রেজিস্টিভিটি জানা যায়, কন্ডাক্টিভিটি কী করে বার করব? কন্ডাক্টিভিটি বার করব হচ্ছে 1/, ঠিক আছে 1/, তাহলে সিলভারের অ্যাকচুয়ালি কনডাক্টিভিটি কত হবে? কন্ডাক্টিভিটি এগুলো প্রশ্নে আসে, হ্যাঁ, কন্ডাক্টিভিটি অফ সিলভার, মানে আমরা ছোটো ছোটো জায়গাগুলো মিস করে যাই, কিন্তু ছোটো জায়গাও মিস করা যাবে না, যদি ক্র্যাক ডাউন করতে হয় 1/, ওহম মিটার, ঠিক আছে, উল্টে যাবে। এবার যার রেজিস্টিভিটি সব থেকে কম, কন্ডাক্টিভিটি তার সব থেকে বেশি। যার রেজিস্টিভিটি সব থেকে কম, অর্থাৎ তড়িৎ প্রবাহকে যে বাধা সব থেকে কম দেবে সেই তো সব থেকে ভালো পরিবাহী। তাই জন্য এটা বিভিন্ন এমসিকিউ আছে, আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমি আগে একটু থিওরিটা পড়িনি, কারণ আমাদের থিওরি কনসেপ্ট সিরিজ, আর এটা হচ্ছে আমাদের কি সিরিজ, কনসেপ্ট সিরিজ, সঙ্গে হচ্ছে এমসিকিউ সিরিজ একসাথে চলছে। তো সব থেকে যার রেজিস্টিভিটি কম, কন্ডাক্টিভিটি তার কিন্তু সব থেকে বেশি। তাহলে 1.62 × 10⁻⁸ ওহম সেন্টিমিটার, এটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটার দিয়ে অবশ্যই করতে হবে। আচ্ছা ক্যালকুলেটার দিয়ে করলে কীভাবে আসবে? 1/1.62, তাহলে 1/1.62, 1/1.62 করলে আসছে 0.617 অ্যাপ্রক্সিমেট 10⁻⁸ +8, -8টা ওপরে চলে গেল, +8 হয়ে গেল, +8 হয়ে গেল, মানে একটা 10 আমি এখানে দিয়ে দিলাম, তাহলে 6.17 × 10⁻⁷। এটাকে আমরা বলছি 1/, মোহো, এটাকে বলি আমরা মো পার মিটার, এটাকে আমরা সিমেন্সটাকে আমরা লিখবো হচ্ছে মো পার মিটার, ঠিক আছে। অনেক সময় এটাও এমসিকিউতে থাকে, কোশ্চেনগুলো কীভাবে থাকতে পারে যে হোয়াট ইজ দ্য কন্ডাক্টিভিটি অফ সিলভার, চারটে কনফিউশন করে দিল। কীভাবে কনফিউশন করে ওরা? দুটো দিয়ে দিল হচ্ছে রেজিস্টিভিটি ইউনিট, দুটো কন্ডাক্টিভিটি ইউনিট। তাহলে এমসিকিউটা কীভাবে আসতে পারে? আমি থিওরি তো আলোচনা করবোই, কারণ আমাদের এমসিকিউ আলোচনা করার মানে হোয়াট ইজ দ্য কন্ডাক্টিভিটি অফ সিলভার। ভালো করে প্রশ্নটা আমি একটু আলোচনা করি। হোয়াট ইজ দ্য কন্ডাক্টিভিটি অফ সিলভার, ঠিক আছে। কী করলো? আমি অপশান দিচ্ছি, অপশান ওরা কী করতে পারে। আমি উত্তরটা কিন্তু এটা, এখন উত্তর আমার হঠাৎ করে মনে নেই, প্রবলেমটা কোথায়, ওরা কীভাবে কনফিউজ করে আমাদের। 1.62 × 10⁻⁸ ওহম মিটার, অপশান বি 1.62 × 10⁻⁷ ওহম মিটার, ঠিক আছে। আর কি থাকতে পারে? 6.17 × 10⁸ ওহম মিটার, 6.17 × 10⁻⁷ ওহম মিটার। এইবার তোমরা বলো যে এখান থেকে সঠিক উত্তর কোনটা। তা কনফিউজ কোথায় হয়? আমরা সাধারণত যারা মুখস্থ করলে সমস্যা হয় কি, মুখস্থ করলে মনে থাকবে না। মুখস্থ করলে কি উত্তর হতে পারে? দেখো 10⁻⁸, 8 ছিল, 8, আচ্ছা সরি, এটা হবে মো পার মিটার, এটা হবে মো পার মিটার, মানে সিমেন্স। আচ্ছা আসছি, ইউনিটগুলো কি পরে ভিডিওতে আসছি, এই ভিডিওতে হয়তো হবে না, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো। তো মো পার মিটার, এটা ওহম মিটার, এটা মো পার মিটার। এখন অসুবিধা কোথায়? আমরা যদি একটু বেখেয়াল হই, চারটেই যদি একরকম দিয়ে দেয় না, তাহলে আরও অসুবিধা। মানে আমি যদি চারটেই এরকম করে দিই, 6.17, চারটেই 6.17 করে দিল, ঠিক আছে, চারটেই 6.17। 10⁻⁻8 না 10⁻+8, 10⁻⁷ না 10⁻8টা মনে থেকে যায়, ওটা সিলভারের ছিল রেজিস্টিভিটি, কিন্তু চেয়েছে তো আমাকে কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি চায়নি। খুব ভালো করে এগুলো খেয়াল করতে হয়, খুব ভালো করে। তো
ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন 10⁻8 নয় 10⁻7 10⁻−8 ছিল। ও আচ্ছা, আরে অনেকের মনে হলো 10⁻−8 ছিল, তো তাহলে এটাকে উল্টে দিলাম, উল্টে দিলে 10⁻+8 হয়ে গেল। না, 10⁻+8 হলো না, এটা 10⁻+7 গেল। কেন? এই যে 0.617 এটাকে আমরা যদি করি 6.17 করতে গেলে একটা 10 চলে গেল, একটা 10 চলে গেলে 10⁻7। এইভাবে কিন্তু এরা প্রশ্ন করে। এবার এখানে একটা কথা জিনিস মাথায় রাখবে, যদি একটা ভুল করো তাহলে কিন্তু তোমার নাম্বার মাইনাস যায় 1.33, মানে যেখানে 3টের জন্য একটা নাম্বার যায়, যেখানে 3টের জন্য একটা কোশ্চেনের ভুল হয়, যদি প্রতি প্রশ্নের মান 1 থাকে এবং 3টে প্রশ্ন ভুলের জন্য 1 নম্বর চলে যায়, তাহলে কিন্তু তোমার 1.33 চলে গেল। তার মানে প্রায় তুমি অন্তত কয়েক হাজার ছেলেমেয়ের পিছনে চলে গেলে একটা প্রশ্নের জন্য। এগুলো একটু খুব খেয়াল করে চলতে হবে। যদি অ্যাটেম্প না করো আলাদা জিনিস, অ্যাটেম্প না করা আর নেগেটিভ নাম্বার থাকা, নেগেটিভ এই জন্য যেই পরীক্ষায় নেগেটিভ আছে সেখানে র্যাঙ্ক খুব তাড়াতাড়ি পিছিয়ে যেতে থাকে, যত বেশি ভুল উত্তর দেওয়া থাকে তাই জন্য। ঠিক আছে, তো আমরা এখানে থিওরিও বলবো, আমরা এখানে পরীক্ষার প্রস্তুতিও বলবো, দুটোই বলবো, কিন্তু ভিডিও আর বড় করবো না। থ্যাংক ইউ, আবার নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করবো।